গুড মর্নিং। গুড মর্নিং। ঘুমোতে দাও। হ্যালো। আরে ঘুমোতে দাও না। মনে হচ্ছে তুমি এভাবে উঠবে না, আমাকে আঙুলটা বাঁকাতেই হবে। কি করছো কি তুমি বলো তো? নতুন ঘরে নতুন সকাল, শুভেচ্ছা রইল। হে ভগবান, সকাল হয়ে গেছে। যতীন, আমার মা বলেছিল শ্বশুর বাড়িতে ঠিকঠাক ইমপ্রেশন করবে, টাইমে উঠবে, সবার জন্য চা বানাবে। আর দেখো না কত লেট হয়ে গেল। আমি কি করব? আমি গেলাম। আরে কোনো চিন্তা করো না, এমনিতে মা তো তাড়াতাড়ি ওঠে, কিন্তু 2-3 ঘন্টা পুজো করে। এখনো হয়তো পুজো করছে। মা, এই নিন চা। ভালো থাকো, সুখে থাকো মা। থাক থাক। মা, চা কেমন হয়েছে? ভালো হয়েছে, আদা দিয়েছো। থ্যাংক গড। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি ভাবছিলাম আপনার আমার হাতের চা ভালো লাগবে কিনা, কিন্তু না। কিন্তু যখন আমি কিচেনে গেছিলাম দেখলাম আদাই নেই, আর আদা ছাড়া তো চা ভালো লাগে না। ভাগ্যটা দেখুন, সেই সময় সবজিওয়ালা বাইরে দিয়ে যাচ্ছিলেন, তো আমি তাড়াতাড়ি গেলাম আর আদা নিয়ে চলে এলাম। তবে এই চায়ের সাথে না নিমকি বা বিস্কিট ভীষণ ভালো লাগে, কিন্তু আমি তো আপনার জন্য আনতেই ভুলে গেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। মা কোথায় চলে গেলেন? তোমার সাহস হলো কি করে বাড়ির বাইরে পা রেখে স্নান না করে আমার জন্য চা বানানোর? পরিষ্কার থাকার কোনো ইচ্ছে নেই তোমার? কোনো ইচ্ছে নেই বুঝি? আরে শান্ত হও নিতা, এখনো বৌমা বাড়ির আদব কায়দা জানে না। কি শান্ত হব? বাড়ির বাইরে গিয়েছিল, না জানে কি সমস্ত ছুঁয়ে হাত নোংরা করে এসেছে, আমার পুরো বাড়ি নোংরা করে দিল। পরিষ্কার নিতা। কি করবে? কি নিতা? ঘরে চলো। না, এটা কেন করলে বলো? আহা চলো বলছি। আই এম সরি, এসব কিছু আমারই ভুল। এগুলো তোমায় আমার আগেই জানানো উচিত ছিল।
আমার মা এই ঘর পরিষ্কার করা নিয়ে ভীষণ খুঁতখুঁতে। মা আমাদের সকলের জন্য কিছু নিয়ম বানিয়েছে, আর সেগুলো আমাদের সকলকে পালন করতে হয়। তো এইসব কথা মা তো আমাকে ভালোবেসেও বলতে পারতেন, তাই না? এইভাবে আই এম সরি ডার্লিং, তুমি কেঁদো না, হ্যাঁ কেঁদো না। আমি আজ তোমায় এই বাড়ির সমস্ত নিয়ম বলবো। চলো আমার সঙ্গে। ওখানে ওই প্রথম জুতোর র্যাকটা দেখছো? ওখানে আমরা বাইরে থেকে এসে নিজেদের জুতো ছেড়ে রাখি। আর এই যে দ্বিতীয় জুতোর র্যাক, এখানে শুধু বাড়ির ভিতরের জুতো থাকে। আর বাড়ির ভিতরের জুতো বাড়ির বাইরে কখনো যায় না। আর যদি বাইরে যায় তাহলে মা ভীষণ রাগারাগি করে। আর বাড়ির ভিতরে ঢোকার আগে এখান থেকে ভালো করে স্যানিটাইজ করতে হয়। এই দেখো, এখানে যে হ্যাঙ্গার রয়েছে, এখানে রাখা তোয়ালে দিয়ে আমরা হাত পা ভালো করে মুছে তারপর ভিতরে যাই। এদিকে এসো। আর যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসেন তখন ওনাকে আমরা এখানে বসাই। আর অতিথি চলে যাওয়ার পর মা সোফাটাকে ভালো করে পরিষ্কার করে। তোমরা সবাই সবসময় এত কাজ কি করে মেনটেন করো? সব সময় নয়, যখন মা সামনে থাকে। তাছাড়া আমি আর বাবা তো চুপচাপ কিছু না করেই ঘরের ভিতর ঢুকে যাই। আর মা যখন জিজ্ঞেস করে তখন কথা ঘুরিয়ে দিই। আর এখন তুমি তো আমাদের টিমেই, তাই না? সত্যি বলতে গেলে আমি মাকে মিথ্যে কথা বলবো না। এমনিতেও আমার মা আমাকে বলেছে নিজের শ্বশুর বাড়ির সব নিয়ম কানুন মেনে চলবে। মা যেরকম চান আমি সেইভাবেই চলবো। নিতা, এইভাবে কেউ নতুন বৌমার সঙ্গে কথা বলে? ও কালই তো সবে এসেছে আর তুমি ওকে কাঁদিয়ে দিলে। দেখো, আমি একটা কথা বলছি, তার চেয়ে তোমার এইসব বেশি জরুরি। হ্যাঁ, অনেক বেশি জরুরি। আমার সংসারে সবকিছু আমার মনের মতো হবে। যেদিকেই আমি তাকাবো না সেদিকেই অগোছালো করে রাখবে। কত দিক দেখবো, আর কি যে করি এদেরকে নিয়ে। মা, পূজা তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। মা, আমায় ক্ষমা করে দিন। আমার জন্য সকাল সকাল আপনার মুড অফ হয়ে গেছে। দ্বিতীয়বার এই ভুল আর কখনো হবে না। আর দেখুন না, আপনার কথা অনুযায়ী আমি আবার স্নান করে নিয়েছি। দেখলে, একে বলে বৌমা। একটা কথা বলি, আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন উনি তোমার মতো বৌমা দেন। এখন তুমি এসে গেছো, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। কয়েকদিনের মধ্যেই পুরো সংসারের দায়িত্ব তোমাকে দিয়ে আমি আরাম করব। মা, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখার সম্পূর্ণ চেষ্টা করব। ঠিক আছে, এখন পরিষ্কার হয়ে গেছো, তাহলে বাড়িটাও পরিষ্কার করো। আমি ঘরদোর নোংরা একদম দেখতে পারি না। মা তো দেখছি পুরো বাড়িটা একদম চকচকে রেখেছে। ওনার বিশ্বাসের মর্যাদা রাখা বেশ কষ্টকর, কিন্তু আমিও সম্পূর্ণ চেষ্টা চালাবো। লেগে পড় পূজা। পূজা, কাজকর্ম হয়ে গেছে তোমার? মা দেখুন না, আমি পুরো হল পরিষ্কার করে দিয়েছি, ঠিক সেরকমই যেরকম আপনি পরিষ্কার করে রাখেন। দেখা যাক। এ তো একদম পরিষ্কার। আরে বাহ, দারুণ করেছো। কোথাও নোংরা নেই। এটা কি? দেখে পরিষ্কার করতে পারো না? মা,
আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই মেয়ে, এইভাবে পরিষ্কার করো তুমি? হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে কিছু শেখাননি বুঝি? এখন বাকি জায়গা কে পরিষ্কার করবে? তোমার বাবা? এভাবে তো করছো কেন? এই মেয়ে, এত সাহস! আবার কি হলো? বৌমা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তুমি আবার কিছু বলেছো? তুমিও না। বৌমা, বাইরে এইভাবে আসা উচিত হয়নি। আশেপাশের লোকজন দেখলে কি বলবে? সরি বাবা। আমাকে সরি বলার দরকার নেই। আমি তোমার শাশুড়ির মতো একদমই নই। ও তো রাগ হলে যা মুখে আসে বলে, নিজের রাগকে কন্ট্রোলই করতে পারে না। হ্যাঁ বাবা। আরে কি তখন থেকে বাবা বাবা করে চলেছ? আচ্ছা, শ্বশুর আর বৌমা কি বন্ধু হতে পারে না? কি পারে তো? নিশ্চয়ই হতে পারে। তাহলে আজ থেকে সরি পূজা, আমি জানি না কিভাবে আমার হাত থেকে চার কাপটা পড়ে গেল। পড়ে গেছে? হ্যাঁ। কি ইচ্ছে করে ফেলেছেন আপনি? এসব কি বলছো? আমি জেনে বুঝে তোমার হাত পোড়াবো বুঝি? লজ্জা করে না এরকম মিথ্যে বলতে? লজ্জা আপনার হওয়া উচিত। যা খুশি বলছেন। এবার দেখো, এটা তুমি কি অসভ্যতা করছো মায়ের সঙ্গে? হ্যাঁ, লজ্জা করে না? কি অসভ্যতা করছো? হ্যাঁ দেখ না কিরকম ভাবে তর্ক করছে, আমাকে দোষ দিচ্ছে যে আমি জেনে বুঝে ওর হাত পুড়িয়ে দিয়েছি। তুই বল বাবা, আমি এরকম করতে পারি? পূজা, মায়ের কাছে ক্ষমা চাও এখনই। হ্যাঁ। ক্ষমা চাও এখনই। পূজা, দেখ দেখ কিরকম তেজ দেখাচ্ছে, আর চারপাশের অবস্থা দেখ, কি অবস্থা করেছে আমার রান্নাঘরটার। মা, হ্যাঁ। তুমি ওর সঙ্গে কথা বলো না। হ্যাঁ। চলো আমার সঙ্গে, হ্যাঁ। চলো। অসভ্য মেয়ে। অনেক নাচিয়েছেন মা আপনি আপনার ইশারায়। এটা আমারও বাড়ি, তাই আমিও সেটা করবো যেটা আমার মন চায়। যতীন, এটা কি হলো? আজ মায়ের সঙ্গে তুমি যা অসভ্যতা করেছো তা আমি কখনো সহ্য করব না। তুমি জানো উনি কি করেছেন? বাস। যতীন, যতীন আমার কথাটা তো শোনো। কি শুনবো তোমার কথা? হ্যাঁ, তুমি আমার কথা শোনো। মানলাম আমার মা একটু কথায় কথায় রেগে যায়, কিন্তু মা এরকম খারাপ কাজ কখনো করতে পারে না। মানে মানে তুমি এটা বলতে চাইছো যে? তুমি আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমার জীবনে কোনোদিন তোমাকে আর আমার মার মধ্যে কাউকে বেছে নিতে হয়, তাহলে আমি সব সময় আমার মাকেই বাঁচবো।
কোথায় যাচ্ছ? আমি বলতে ভুলে গিয়েছিলাম, কিছুদিন আমার নাইট শিফট আছে, আমি অফিস যাচ্ছি। এখন অফিস যাওয়া খুব দরকার। তুমি তো বাড়ি থেকেও কাজ করতে পারো। অফিসে বলে দাও ফোন করে যে বাড়িতে কাজ আছে। শোনো না, আচ্ছা আচ্ছা, টিফিনটা তো নিয়ে যাও। এক মিনিট। শোনো, টিফিন। এ তো বৌমার কান্নার আওয়াজ। এসব কি? পুরো বাড়িটা নোংরা করে রেখে দিয়েছে। আজকে পরিষ্কার কেন করেনি পূজা? পূজা, পূজা, পূজা! কি হয়েছে মা? তুমি আজকে বাড়ি পরিষ্কার কেন করনি? আমার শরীর ভালো নেই, আমি পরিষ্কার করতে পারবো না। তো তুমি ভালো থাকো বা খারাপ তাতে কিচ্ছু যায় আসে না। এই বাড়ি আমার পরিষ্কার চাই। যাও, এক্ষুনি যাও, বাড়ি ঘর দর পরিষ্কার করো। বৌমা বাড়িঘর পরিষ্কার করবে না। তোমার যদি পরিষ্কার পরিচ্ছন্নের এতই চিন্তা, নিজে করছো না কেন? আমি জানি তুমি এই মেয়েটার হয়ে কেন কথা বলো। কি বলতে চাও? এই মেয়েটার জন্য তোমার চোখে ভালোবাসা আছে, দেখেছি আমি। ওই সব দেখেছি আমি। আমি অন্ধ নই। অসভ্য মহিলা! মা, বাবা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। তুই বল, নাইট শিফট কেমন লাগছে? কিছু না বাবা, একটু চাপ আছে। গরম গরম জিলিপি একদম তৈরি। ওর আবার কি হলো? কি হয়েছে বৌমা? আসলে ব্যাপারটা হলো যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। আরে বৌমা, তুমি তো দারুণ খবর দিলে। সত্যি? তাহলে এবার তো মিষ্টি মুখ করতেই হবে। এই নে। মায়ের আবার কি হলো? আমি দেখে আসছি।
কি ব্যাপার হলো মা? তুমি ঠাকুমা হচ্ছ এটা শুনে তুমি খুশি হওনি? কয়েকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সাহস হচ্ছিল না। কি এমন কথা আছে বলো না মা। কি হয়েছে মা? এই কথাটা বলতে গিয়েও আমার লজ্জা লাগছে। পূজার গর্ভে যে সন্তান আছে সে সন্তান তোর নয়, ওই সন্তান তোর বাবার। না মা, যদি ভগবানও এসে বলে যে বাবা আর পূজার মধ্যে কোনো সম্পর্ক আছে, তাহলে আমি ওনাকেও বিশ্বাস করব না। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালো তোকে বাসি। তোর মাথায় হাত রেখে দিব্যি কেটে বলছি, পূজার পেটে তোর বাবার সন্তান আছে। আর যদি এমনই হয় মা, তাহলে আমি ওদের দুজনকে ছাড়বো না। আমি ওদের হাতে না হাতে ধরবো। আরে বৌমা, তাড়াতাড়ি এসো, ডাক্তারের কাছে যেতে হবে তো। আসছি বাবা। এবার এই স্পাই ক্যামেরার সাহায্যে পূজার বাবার সম্পর্ককে হাতে না হাতে ধরবো। হ্যাঁ মা, বলো। শোন, তোর বাবা এক্ষুনি পূজার ঘরে গেছে, আর দেখিস কাল সকালেই তুই সব প্রমাণ পেয়ে যাবি। এই পেন ড্রাইভের মধ্যে সমস্ত স্পাই ক্যামেরার রেকর্ডিং আছে। আজ সমস্ত সত্যি আমার সামনে চলে আসবে। কি হয়েছে যতীন? পূজা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। কি বিষয়ে কথা বলছো তুমি? আমি তোমার চরিত্র নিয়ে সন্দেহ করেছি।
আমি ভাবছিলাম বাবা আর তোমাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। তুমি আমার ব্যাপারে এত নোংরা ভাবনা কি করে ভাবলে? এই কথাটা আমাকে আমার মা বলেছে। আর তারপরে আমি আমাদের বেডরুমে স্পাই ক্যামেরা লাগিয়েছিলাম তোমার উপর নজর রাখবো বলে। কিন্তু যখন আমি তার রেকর্ডিং দেখলাম আমার চোখ খুলে গেছে। মা আমার ব্যাপারে এত খারাপ কথা কি করে ভাবতে পারেন? নিতার পক্ষে কিছুই অসম্ভব নয়। ওর কোনো কথাতেই এখন আর আমি আশ্চর্য হই না। খুব নিচু মনের মহিলা। ওর এই রাগ আর পরিষ্কার করার বাতিক দিনকে দিন বেড়েই চলেছে। এমনিতে আমি মায়ের এসব কাজের ব্যাপারে আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলেছি। ও একজন মনোবিদ। আমি যখন মায়ের এই অভ্যেসের ব্যাপারে ওকে বলেছি, সত্যি বলতে গেলে এটা একটা মানসিক রোগের লক্ষণ, আর আমাদের মাকে ডক্টরের সাথে কনসাল্ট করাতে হবে। এটা সম্ভব নয় মা। আমি এর আগেও বহুবার চেষ্টা করেছি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু ও রেগে যায়। ও ভাবে আমি ওকে পাগল প্রমাণ করতে চাইছি। একটা আইডিয়া আছে। আচ্ছা, আমি ঋদ্ধিকে বরং এখানে ডেকে নিই, তাহলে ও মায়ের সঙ্গে দেখাও করতে পারবে, আর মায়ের যা প্রবলেম আছে সে নিয়ে আমাদেরকে বলতেও পারবে। ঠিক আছে। ৭৮টা অঙ্গ, ২০৬টা হাড়, অগুন্তি ধমনী এবং কোশিকার দ্বারা তৈরি মানুষের শরীর। ঈশ্বরের সৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের শরীরে যে অদ্ভুত অঙ্গটি আছে সেটি হল মস্তিষ্ক। এই মস্তিষ্কই আমাদের শরীরকে সঞ্চালিত করে। এই মস্তিষ্কের সাহায্যেই এককালে গুহায় বসবাসকারী আদিম মানুষ, অর্থাৎ আপনি, আমি, আজ অন্তরিক্ষেও আমাদের বসতি গড়বার স্বপ্ন দেখছি। কিন্তু এমন শক্তিসম্পন্ন মানুষের মস্তিষ্ক যেমন ভালো বন্ধু হতে পারে, আবার আমরা যদি তার অপব্যবহার করি সেটা আমাদের শত্রুও হয়ে যেতে পারে। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজকের এই এপিসোডে আমরা দেখব যে কি করে মানুষের মস্তিষ্কের এই শক্তি কখনো কখনো একটা হাসি খুশি সুখী পরিবারকেও কি ভীষণ অপরাধের অন্ধকারে ঠেলে দিতে পারে। আসুন দেখা যাক। নমস্কার আন্টি, আমার নাম ঋদ্ধি। আমি পূজার বন্ধু। পূজা বাইরে গেছে যতীনের সঙ্গে। ও যখন আসবে তখন এসো। আন্টি, আমি কি একটু ভেতরে এসে বসতে পারি? অ্যাকচুয়ালি কি জানেন তো, আমি অনেক দূরের থেকে এসেছি। হ্যাঁ, কিন্তু দাঁড়াও। তো আন্টি, একটা কথা তো বলতেই হবে, আপনি আপনার বাড়িটাকে কত সুন্দর করে মেনটেন করেছেন। একদম ঝা চকচক করছে। হ্যাঁ, কি বলো তো, আমি না নোংরা একদম দেখতে পারি না। আমি সব সময় চাই যে আমার বাড়ি পরিষ্কার থাকুক, সুন্দর থাকুক। তোমার বান্ধবী কিছুই করতে পারে না, আর তারপর আমাকে বাড়ির কোনায় কোনায় গিয়ে দেখে আসতে হয়। তারপর আমি নিজের হাতে ঘষে ঘষে সব ময়লা পরিষ্কার করে দিই, ঝকঝক করতে থাকে আমার বাড়ি। তখন কি বলো তো, আমি নোংরা ময়লা একদম দেখতে পারি না। বাই দ্য ওয়ে, তুমি কি নাম বলেছিলে? হ্যাঁ, ঋদ্ধি। আমি আন্টির সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছি। ওনার একটা মানসিক সমস্যা আছে, ওসিডি, তার মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে এবার কি করব আমরা? তোমরা ভয় পেও না, ওসিডির ট্রিটমেন্ট আছে। আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি, তুমি আন্টিকে খাইও।
মা আপনার ওষুধ। মা এই ওষুধটা খেয়ে নিন। কিসের ওষুধ এটা? না, খাবো না। যতীন গেছিল তো ডক্টরের কাছে, উনি এই ওষুধগুলো লিখে দিয়েছেন। প্লিজ আপনি ওষুধটা খেয়ে নিন, আপনার বিপি বেড়ে গেছে। আমার কিচ্ছু হয়নি, আমি ওষুধ খাবো না। সরো। মা জেদ করবেন না, ওষুধটা খেয়ে নিন। আমি ওষুধ খাবো না, আমার কিচ্ছু হয়নি। আর তোমার হাত থেকে তো কখনো খাবো না। না জানি কি সব মিশিয়ে এনেছে। খাবো না আমি ওষুধ, যাও। শেষবার বলছি মা, ওষুধটা চুপচাপ খেয়ে নিন, নয়তো আমার থেকে খারাপ আর কেউ আমিও হবে না। শেষবারের মতো বলছি যে আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না। সরো। কি হয়েছে? দেখ তোর বউ না জানি কি সব ওষুধ খাওয়াতে চাইছে আমাকে। আর ওর হাত থেকে নিশ্চয় কিছু মিশিয়েছে। মা, এই ওষুধগুলো আমি নিয়ে এসেছি, প্লিজ খেয়ে নাও। না, ওর হাত থেকে ওষুধ আমি কখনো খাবো না। খাবো না আমি ওষুধ, না। ঠিক আছে, তোমাকে আমি ওষুধ দিচ্ছি। মা, ওখানে বসে পড়ো। আই এম সরি পূজা, আমি তোমায় সেই খুশি দিতে পারছি না যার তুমি অধিকারী। কি যে বলো না, আমি এখানে খুব ভালো আছি। না বৌমা, যবে থেকে তুমি এখানে এসেছো নিতা ভালোভাবে তোমার সঙ্গে কথাও বলেনি। আর এখন তো তোমার সবসময় আনন্দে থাকা দরকার। বাবা, কোন পরিবারে ছোটখাটো অশান্তি হয় না বলুন তো? এসব তো হতেই থাকে, একেই তো জীবন বলে। কিন্তু এই জীবনে দৌড়তে দৌড়তে আমি আমার সেই পূজাকে হারাচ্ছি যে সব কিছুতে খুশি থাকতো। বাবা, আমরা কি পূজার খুশির জন্য কিছু করতে পারি না? কিভাবে? মানে নতুন অতিথি আসার আনন্দে আমরা বাড়িতে একটা পার্টি রাখি। কিন্তু মা থাকতে এটা কি করে সম্ভব? মায়ের তো বাইরের লোকেদের বাড়িতে আসা একেবারেই পছন্দ নয়, তো কি করে পার্টি করা সম্ভব? আরে এর উপায় জানা আছে আমার। আমি নিতাকে 2-3 দিনের জন্য ওর ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেবো, তারপর ধুমধাম করে পার্টি করব। দ্যাটস আ গুড আইডিয়া বাবা, আমরা এটাই করব। মানসিক অবসাদ থেকে বাঁচার জন্য এটা প্রয়োজন আমরা যাতে নিজেরা সৎ থাকি। যদি আমাদের কোনো প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষী আমাদের পরিবর্তিত স্বভাব প্রকৃতির কথা আমাদের জানায়, তাহলে আমাদের সেদিকে নজর দেওয়া উচিত। নিজেদের বিবেক বুদ্ধিকে পরখ করা উচিত। এই অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র এই চেষ্টাই যথেষ্ট নয়, বরং পরিবারের সবার একসঙ্গে মিলেমিশে থাকা উচিত। পরিবারের ভালোবাসা, তাদের যত্ন আর ধৈর্যের সাথে সাথে কোনো বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া উচিত, যাতে এই অবসাদ থেকে আমরা বেরোতে পারি। নিতার সঙ্গে কি এই সব কিছু পালন করা হচ্ছিল? নিতার পরিবারের ভালোবাসা কি যথেষ্ট ছিল? দাঁড়াও, দাঁড়াও। কত টাকা হয়েছে? 200 টাকা।
বাড়ি নোংরা করে দিয়েছে, এর জন্য সব দায় তোমার। এখন একটাই উপায় আছে, মা কি করছেন আপনি? তুমি সব ছাড়খাড় করে দিয়েছো। আমার বাড়ি, আমার সংসার, আমার স্বামীর সঙ্গে তুমি। ছি! এবার তোমাকে যেতে হবে। এসব হ্যাঁ, কি পাগলামো করছো নিতা? তুমি চুপ করে থাকো। তুমি আর এই মেয়েটা মিলে আমার বাড়ির সংসার ছাড়খাড় করে দিয়েছো। অনেক হয়েছে, কিন্তু আর নয়। আমি সবাইকে জানিয়ে দেব যে ওর গর্ভে তোমার সন্তান রয়েছে। তুমি চুপ করো নিতা। মা, এটা কি করছো তুমি? ডক্টর, তুই ছাড়, পাগল তুই হয়ে গেছো? ছাড়। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি ছাড়বো না ওকে কিছুতেই। তুমি এটা কেন করছো? কিছুতেই ওকে ছাড়বো না আমি। ও আমার বাড়ি ঘর দোর সব। ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এটা ওনার আশেপাশের লোকেদের জন্য ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব এখন? লখনৌতে একটা ভালো হসপিটাল আছে, আপনারা ওখানে অ্যাডমিট করিয়ে দিন। বাবা, আমরা গিয়ে বরং একবার হসপিটালটা দেখে আসি। ঠিক আছে, চল। পূজা, যতক্ষণ না আমরা বাড়ি ফিরবো তোমাকে আমার মায়ের খেয়াল রাখতে হবে। না যতীন, আমি মায়ের সঙ্গে একা থাকতে পারবো না। আমার ওনাকে ভীষণ ভয় করে। তুমি জানো, এখন তো ওনার কথাগুলো আমি মানতে পারি না। দেখলে তো আজকে কি করলেন উনি আমার সঙ্গে? সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। না, বৌমা, 2-3 দিনেরই তো ব্যাপার। তুমি ততদিন ওকে ঠিকঠাক ওষুধটা খাইও আর একটু খেয়াল রেখো। ঠিক আছে বাবা। হ্যালো পূজা, আমরা লখনৌ পৌঁছে গেছি। আচ্ছা যতীন, আর মা কেমন আছে? তোমরা যবে থেকে গেছো মা তো আমার সঙ্গে একটা কথাও বলেননি। ভীষণ রেগে আছেন আমার ওপর। কিন্তু তোমরা টেনশন করো না, এখন উনি ঘুমোচ্ছেন। কোনো ব্যাপার নয় পূজা, তুমি ভরসা রাখো। আমরা কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, বাই। এইমাত্র পাওয়া খবরে করোনা মহামারীর জন্য প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনের সময়কালে রেল পরিষেবা, বিমান পরিষেবা সহ সমস্ত রকম যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যালো যতীন, তুমি নিউজ শুনেছো? হ্যাঁ পূজা, আমি নিউজে দেখলাম লকডাউনের ব্যাপারে। পূজা, আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। দেখো, তুমি কিন্তু মায়ের খেয়াল রেখো আর মাকে ছেড়ে কোথাও যেও না। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে। কোনো সবজিও তো নেই, কি রান্না করি? সবজি নেবেন? সবজি, তাজা তাজা সবজি। মা, আপনি উঠে পড়েছেন? হাতিয়ে নিয়েছো তাই না? আমাকে পাগল বানিয়ে আমার সংসারটা তুমি হাতিয়ে নিয়েছো। মা শুনুন না, আমি আর এই ধরনের কথা শুনতে পারছি না। আমার আর ভালো লাগছে না, তাই প্লিজ। জানো না মানে কি? ভালো লাগছে না মানে এটা কি? আমার সংসারটা হাতিয়ে নেওয়ার পরেও তোমার শান্তি হচ্ছে না বুঝি? কিন্তু মাথায় রেখো, তুমি এসবের যোগ্য নও।
এত নোংরা বাইরে থেকে এমনি চলে আসলে, হাতটাও ধুলে না। দাঁড়াও, আজকে সারা জীবনের মতো স্নান করাবো। চলো। তোমার শরীরে যা দুর্গন্ধ আছে আমি সহ্য করতে পারি না, কারণ এই দুর্গন্ধ তোমার শরীরেই নয়, তোমার শিক্ষাতেও রয়েছে। ব্যাস, ফালতু কথা আর বলবেন না আপনি। নয়তো আমি জানি না, আমি যদি একবার রেগে যাই তো আমি কি করব। কি করবে তুমি? কি করতে পারো তুমি? গিয়ে স্বামীর কাছে নালিশ করবে? আরে না, এরকমটা করো না। গিয়ে ভালোবাসার মানুষকে সব কথা বলো, সেই মানুষ যিনি সম্পর্কে তোমার শ্বশুর হন, আমার স্বামী, আর যার সন্তান তোমার গর্ভে বাড়ছে। ছি! আরে লজ্জা পাওয়া দরকার, লজ্জা পাও একটু। তোমাকে তো ভগবানও ক্ষমা করবেন না, নরকেও জায়গা পাবে না। এটা আমি কি করলাম? মা, মা উঠুন। হে ভগবান, মা। হ্যালো, পুলিশ? মানুষের মস্তিষ্ক দেহের অন্যান্য অঙ্গের মতোই কষ্ট অনুভব করতে পারে। এই জন্য এই অবসাদের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। দরকারি বিষয় হল শারীরিক বিষয়ের সঙ্গে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। আর প্রয়োজন পড়লে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। নিজের শাশুড়িকে হত্যা করার অপরাধে পূজাকে গ্রেপ্তার করা হয়, আর এখন পূজার ওপর আইনের বিভিন্ন ধারা অনুযায়ী আদালতে কেস করা হয়েছে। এটা খুব প্রয়োজন যে আজকের এই ব্যস্ততা আর ছুটোছুটির এই পর্যায়ে একটা সুস্থ জীবন আমাদের বেছে নেওয়া উচিত। সঙ্গে এটাও খুব প্রয়োজন যে শরীরের সাথে সাথে আপনি মানসিক কষ্টকেও দূর করার চেষ্টা করুন। যদি এমন কোনো বিষয় থাকে যা আপনাকে কষ্ট দিচ্ছে, তবে আপনি মন খুলে নিজের প্রিয়জনের সঙ্গে কথা বলুন, কিংবা এক্সপার্টের পরামর্শও নিতে পারেন। কিন্তু এর থেকেও দরকারি বিষয় হলো এটা যে আপনি নিজে প্রিয়জনদের সঙ্গে থাকুন, কারণ আনন্দ টাকা পয়সা কিংবা কোনো আড়ম্বরে নয়, আমাদের মন থেকে হয়। কারণ আনন্দ একটা মানসিক অবস্থান। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। নতুন এপিসোড নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ আপনি সেফ থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।